প্যাভিলিয়নের পডকাস্ট কত কথা বলে রেতে সবাইকে স্বাগত। আমি অমলান মুস্তাকিম হোসেন আজকে আছি, আমার সাথে আছেন সাইফুল্লাহ বিন আনোয়ার। তো অবভিয়াসলি আজকে আমরা সবাই কথা ওয়েট করছি যে টপিকটার জন্য, সেটা হচ্ছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং চট্টগ্রামের যে হাটটা। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো যে ঘরের মাঠে বাংলাদেশ কি অচেনা হয়ে যাচ্ছে কিনা টেস্টে। আমরা সবাই জানি বাংলাদেশ, আমি একটু যদি ইন্ট্রোডাকশন দিই তাহলে আমরা দেখেছিলাম যে চন্ডিকা হাথুর সিং এর সময় থেকে বাংলাদেশ ঘরের মাঠে একটা বলা যায় একটা বিপ্লবেরই সূচনা করেছিল, যে স্পিন ট্রেক বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা, এবং যে রেসিপিতে বাংলাদেশ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো টিমকে দেশের মাটিতে হারিয়েছিল। তো সেই ধারাবাহিকতায় আসলে এরপর অনেকগুলো টেস্ট জিতেছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, জিম্বাবুয়েকে হারিয়েছে, কিন্তু সর্বশেষ 3 টেস্টের দুটিতেই কিন্তু বাংলাদেশ ঘরের মাঠে হেরেছে। তো আমি একটু সাইফুল্লাহ থেকে জানতে চাচ্ছিলাম যে এই সিরিজে আসলে বিশেষ করে চট্টগ্রাম টেস্টের প্রথমে যে ফিডব্যাকটা, মানে প্রথমে যে অবজারভেশনটা, সেটা হচ্ছে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ যে কারণে পারল না, সেটা ঘরের মাঠে কি স্ট্র্যাটেজি কাজে না লাগানোর কারণেই মূলত। ব্যাপারটা আসলে এরকম সহজ সাপটা বা সরল করে বলাটা একটু মুশকিল, কারণ ঘরের মাঠে কন্ডিশন আপনি যেটা বললেন যে বাংলাদেশ চালু করেছে বা বাংলাদেশের স্ট্রেংথ যেটা ছিল স্পিনিং বা র্যাঙ্ক টার্নার বা আমরা যেটাকে রেজিং টার্নার বলি, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সঙ্গে জয়গুলোও আসলে এসেছে সেই রেসিপিতে। কিন্তু সাম্প্রতিক আসলে আপনি যে 3টা টেস্টের কথা বললেন, সেই 3টা টেস্টে যদি আমরা উইকেট দেখি, বিশেষ করে এর মাঝে 2টাই হয়েছে চট্টগ্রামে, তো চট্টগ্রামের ক্ষেত্রে আমরা যদি 2টা উইকেট দেখি সেক্ষেত্রে আসলে এবং তার আগে আরেকটা ব্যাপার হচ্ছে যে চট্টগ্রাম এবং মিরপুরের উইকেটের মধ্যে কিন্তু আমরা কিছুটা পার্থক্য সবসময় আসলে দেখি। সেই পার্থক্যটা মূলত মিরপুরে যেরকম টার্নিং উইকেট আসলে চাইলেই বানানো যায়, বা মিরপুরে যেরকম উইকেট একটু ড্যাম টাইপের বা ব্যাটিং আসলে একটু মানে বলের স্পিড থেকে শুরু করে সবকিছু মিলিয়ে চট্টগ্রামের উইকেট কিন্তু সেই হিসেবে অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। বাংলাদেশের ড্র বলেন বা বাংলাদেশের বড় স্কোর বলেন, মমিনুলের একদম ফেভারিট গ্রাউন্ড বলেন, সবকিছু মিলিয়ে চট্টগ্রামের উইকেটের নেচারটা কিন্তু সবসময় মিরপুরের থেকে একটু আলাদা। এখন সেই চট্টগ্রাম এবং মিরপুর, বাংলাদেশ যেহেতু এখন সাম্প্রতিক সময়ে টেস্ট খেলে এই 2টা ভেন্যুতেই, এই 2টা ভেন্যু মিলিয়ে যদি হোম কন্ডিশন আসলে ব্যাপারটাকেও মানে একটু আরোপিত হয়তো মনে হয়, স্টিল বাংলাদেশ অবশ্যই চট্টগ্রামেও ফেভারিট ছিল। বাংলাদেশ মিরপুরে ফেভারিট সবসময় থাকে বলতে রিসেন্ট টাইমে এরকম থাকে। এরপরেও আসলে চট্টগ্রামের এই হারটা কেন, সেটা পেছনে আসলে বেশ কয়েকটা কারণ মনে হয় আছে। এর 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 পেছনে কারণ একটা হতে পারে যে বাংলাদেশের আসলে মূল স্ট্রেংথ কোনটা, স্পিনেই যে আসলে মূল স্ট্রেংথ, এবং পেস বোলিংয়ে আসলে যে বাংলাদেশ এখনো সেই হিসেবে শক্তিশালী নয়, এবং সেই কারণে পেসার কাকে খেলাবো না, আদতেই খেলাবো কিনা, অথবা যে টিমটা খেলতে আসছে তার বিপক্ষে আসলে আমাদের স্ট্র্যাটেজির কিরকম। আফগানিস্তানের বিপক্ষে যেমন কোনো স্বীকৃত পেসারকে খেলানো হয়নি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলানো হলো এক পেসারকে, কিন্তু ঘুরে ফিরে ফলটা কিন্তু হলো একই রকম। এবং এইখানে আপনি যদি ওইভাবে চিন্তা করেন, লাস্ট ডেতে 395 রান চেস করে জেতা, তার মানে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করেছে অনেক ভালো, এবং শেষ দিনেও সেটা। সেই হিসেবে বাংলাদেশের ব্যাটিংটা হয়তো আর একটু ভালো হতে পারত। এবং আফগানিস্তানের ক্ষেত্রেও আমরা তখন দেখেছিলাম যে রশিদ খান বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছিলেন, মানে যে টার্নিং উইকেট আমরা বানালাম সেই টার্নের কবলেই আমরা ধরা খেয়ে গেলাম আর কি, এরকম একটা ব্যাপার। এবং আপনি যদি ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও দেখেন, মানে ওই 2টা টেস্ট বা ওই 2টা সিরিজও যদি আপনি দেখেন, সেখানে কিন্তু বড় স্কোর ওইভাবে ছিল না, কিন্তু কিছু ক্রুশাল ইনিংস ছিল, তামিম ইকবালের ইনিংস ছিল, এভাবে এরকম অনেক ইনিংস ছিল। এই এই এরকম ক্রুশাল ইনিংস যেখানে আসলে লো স্কোরিং কিন্তু ক্রুশাল, এই টাইপের ইনিংসগুলোও আসলে অনেক সময় মানে ডিফাইন করে দেয় অনেক কিছু। ও ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে যেটা হয়েছে যে হ্যাঁ, মিরাজ মোমিনুল দুজনেই সেঞ্চুরি পেয়েছেন, কিন্তু সেকেন্ড ইনিংসের ব্যাটিংটা কিন্তু আসলে আপনি যদি দেখেন একটা হঠাৎ করে কলাপস করে চলে গেছে। সবাই বলবে 395 রান কেন ডিফেন্ড করতে পারলো না বা কেন এরকম হলো, কিন্তু আপনি যদি খেয়াল করেন, এবং সাকিব ব্যাটিং করে নাই, সেক্ষেত্রে ব্যাপারটা এমন হতে পারে যে আসলে বাংলাদেশ তার স্ট্রেংথে শুধু স্পিন সেটা হলেই কিন্তু হবে না, বাংলাদেশের আরেকটা স্ট্রেংথ হওয়া উচিত যে এই কন্ডিশনে বাংলাদেশের ব্যাটিংটা। সেক্ষেত্রে কিন্তু ধরেন আপনি যদি 395 না হিসেব করেও আপনি বাংলাদেশের ব্যাটিং যদি ওভাবে করতে পারেন, শেষে গিয়ে ডিক্লেয়ার, ওটা তো মোটামুটি ফোর্সড ডিক্লারেশন বলা যায়। মানে বাংলাদেশ কিন্তু এমন না যে হ্যাঁ হয়ে গেছে বা আমরা এখান থেকে আর ম্যাচ হারবো না, এরকম হ্যাঁ কিছুটা ভাবনা ছিল, কিন্তু সাকিবের অনুপস্থিতি সবকিছু মিলিয়ে ব্যাপারটা এমন হয়ে গেছে যে বাংলাদেশের আসলে আমার যেটা ধারণা যে এই কন্ডিশন বা হোম কন্ডিশন আসলে বাংলাদেশ নিজেরাই বুঝতে পারছে কিনা, বা বাংলাদেশে আসলে স্ট্রেংথ কোনটা, এবং সেই অনুযায়ী প্রতিপক্ষকে ঘায়েল করার যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো একটু মনে হয় পাজলিং থেকে গেছে বাংলাদেশের জন্য।
হ্যাঁ, মানে বেসিক্যালি যে জিনিসটা আমি একটু আমার ব্যক্তিগত মতটা একটু আগে দিয়ে দিই। বেসিক্যালি আমার কাছে মনে হয় যে হ্যাঁ, বাংলাদেশ আসলে লাস্টের দিন যে ম্যাচ হারবে এটা আসলে আমার মনে হয় যে কেউ এক্সপেক্ট করে নাই কোনোভাবেই। আ মানে এখানে আসলে আমি পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজকে বিশেষ করে আমরা জানি মেয়ার্সকে কৃতিত্ব দিব। আসলে আউটস্ট্যান্ডিং বললেও কম বলা হয় সে যে ব্যাটিংটা করেছে এটা আসলে মানে ফিল্ডে আমার দেখা বেস্ট ব্যাটিং বোলার একটা অবশ্যই। আ মানে আমি যদি আ এবং চেজিং হিসাব করলে আসলে আমার দেখা সম্ভবত বেস্ট ইনিংস গুলার একটা। আমরা গত ২-৩ বছর অনেকগুলো দারুণ ইনিংস দেখেছি। টেস্টে স্টোকসের ইনিংস, পেরেরার ইনিংস, লাস্টে এর পরে আরেকটা এর মধ্যে অনেকগুলো ইনিংস দেখেছি। ছোটবেলায় আমরা লারার ইনিংসটা দেখেছি। কিন্তু বেসিক্যালি এটা হয়তো বিভিন্ন কারণে সেভাবে আলোচনায় আসবে না। কিন্তু স্টিল হ্যাঁ, মানে আমি একটু মেয়ার্সের কথাটা আলাদা করে বলি। কারণ যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো, এই ইনিংসটা যাতে আমার মনে হয় যে আমার মনে হয় এই ইনিংসটা যে রিকগনিশন পাওয়া উচিত ক্রিকেটে এটা অনেক অনেক বেশি হওয়া উচিত আরো। মানে যেভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা টুইটারে আলোচনা দেখেছি সেভাবে আসলে দুর্ভাগ্যজনকভাবে আলোচনায় আসেনি। হ্যাঁ, এখানে ধরেন অমন ভাই আরেকটা বিষয় আছে মেয়ার্সের ইনিংসের ক্ষেত্রে আপনি এর সঙ্গে যে ইনিংসগুলোর কথা বললেন সেগুলো যদি আপনি চিন্তা করে দেখেন মেয়ার্সের ইনিংস আরেকটা ক্ষেত্রেও খুবই একটু আলাদা এবং খুবই স্পেশাল। আপনি যদি ফোর্থ ডেতে যখন বাংলাদেশ ডিক্লেয়ার করলো এরপর ওয়েস্ট ইন্ডিজের যখন 3টা উইকেট পড়ে গেল, এরপরে যখন মেয়ার্স এবং বনার নামলেন তারা ডেবুটেন্ট বা সবকিছু ডেবু টেস্টে বা ফোর্থ ইনিংসে হাইস্ট স্কোর এসব কিছুর বাদ দিয়েও আরেকটা স্পেশাল দিক আছে যে যখন তারা রান চেস করতেছিলেন তখন ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে বা এই চট্টগ্রাম টেস্টের ক্ষেত্রে কিন্তু সব রকমের ফলই সম্ভব ছিল। আপনি ড্রয়ের দিকে যেতে পারতেন, বাংলাদেশ জিততে পারতো, ওয়েস্ট ইন্ডিজ যদি সেইভাবে ব্যাটিং করতো তাহলে যেটা মানে তারা জয়ের দিকে যেতে পারতো তাই তো অবশ্যই থাকবে। এই ব্যাপারটা কিন্তু সবসময় ক্রিকেটে ট্রিকি, টেস্ট ক্রিকেটে সবসময় রান চেজের ক্ষেত্রে এই ব্যাপারটা ট্রিকি। কারণ আপনার যখন এই মাইন্ডসেটটা আগে থেকে ঠিক করে নিতে হবে বা এরকম যখন ব্যাপার থাকবে, হ্যাঁ সবসময় বলা হয় যে আমরা সেশন বাই সেশন খেলবো, ওভার বাই ওভার খেলবো বা এরকম ধরে ধরে খেলবো বা একটা ফেস চিন্তা করে খেলবো, কিন্তু এই ব্যাপারটা কিন্তু আসলে সহজ নয়, এই ব্যাপারটা সবসময় ট্রিকি। এবং যখন আপনার কাছে সব রকমের সম্ভাবনা থাকবে তখন কিন্তু এই রান চেজের ব্যাপারটা আরো বেশি ট্রিকি হয়ে যাবে এবং রান চেজ যদি করা হয় তাহলে সেই ব্যাপারটা আরো স্পেশাল হয়ে যাবে। এবং আপনি যদি মেয়ার্সকে দেখেন বনার যখন শেষে গিয়ে আউট হলেন তাইজুলের বলে, মানে যখন ব্রেক থ্রু আসলো এরপরেও কিন্তু আপনি যদি কায়েল মেয়ার্সের ব্যাটিং দেখেন তাকে কিন্তু দেখে মনে হয় নাই যে উনি জয় ছাড়া অন্য কিছু ভাববেন। এবং এই জিনিসটা কিন্তু তাদের ব্যাকফায়ার করার প্রচুর সম্ভাবনা ছিল, কারণ এরকম একটা ইনিংসের পরে তারা চাইলেই পরে জোশুয়া ডা সিলভা নেমে যে ইনিংসটা খেললেন বা ওই অ্যাপ্রোচে কিন্তু তারা যেতে পারতেন বা হয়তো সেরকম ভাবনা আসতেও পারতো যে হ্যাঁ হয়তো এখন আর সম্ভব নয়, কারণ ওয়ান শট অ্যাওয়ে ফ্রম লুজিং দ্য উইকেট। কিন্তু মেয়ার্স কিন্তু সেই ব্যাপারটা করে গেছেন, তার কারণ তিনি দেখেছেন 4 দিন ধরে বা 4.5 দিন ধরে তারা উইকেট পর্যবেক্ষণ করে যে ব্যাপারটা দেখেছেন যে যেটা মুমিনুলও পরে বলেছেন যে এই উইকেটে আসলে সেট হলে আউট হওয়াটা টাফ, এবং তার কনফিডেন্সটা আসলে ওই পর্যায়ে ছিল। কনফিডেন্স এরকম পেরেরা বা স্টোক সবকিছুর ক্ষেত্রে ছিল, কিন্তু এখানে ওই বারে বারে যে ব্যাপারটা বলছি যে রান চেজের ক্ষেত্রে এখানে আলাদা একটা ডাইমেনশন ছিল এবং কন্ডিশনটাও সম্পূর্ণ একটা ভিন্ন রকমের ছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমরা যদি একটু এই টেস্টে আসলে কি হয়েছে সেটা নিয়ে না কথা বলি, একটু ওভারঅল যদি ব্যাপারগুলো নিয়ে কথা বলি যে যেটা আমরা শুরুতে বলছিলাম যে বাংলাদেশ ঘরের মাঠে পারছে না, এটার কারণ সাইফুল্লাহ যেটা বললো যে মানে স্ট্র্যাটেজি কিছু হয়তো ভুল হতে পারে, যে বেসিক্যালি বাংলাদেশ স্পিনের উপর গুরুত্ব দিচ্ছে কিন্তু স্পিনটা খেলার উপর হয়তো ওরকম গুরুত্ব দিচ্ছে না। তো আমার কাছে যেটা আরেকটা জিনিস এই সূত্র ধরে যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে আমরা যদি একটু দেখি যে বাংলাদেশের টেস্ট পারফরমেন্স, তাহলে আমরা দেখবো যে বেসিক্যালি দেশের বাইরে বাংলাদেশের পারফরমেন্স এখনো টেস্টে আসলে কিছুই নেই, সত্যি কথা। অনেকদিন অবশ্য টেস্টও খেলে না বাংলাদেশ দেশের বাইরে, লাস্ট পাকিস্তানে খেলেছিল, সেখানে আসলে খুব একটা ভালো করতে পারেনি। বাট পাকিস্তানের জন্য কিন্তু বাংলাদেশের একটা ইয়ে ছিল, যে হোপ ছিল যে অনেক কিন্তু পাকিস্তানে খেলতে যাচ্ছে, কন্ডিশনটা হয়তো কিছুটা হলেও কাছাকাছি থাকবে, সবকিছু মিলে একটা ইয়া ছিল, কিন্তু মাঠে ওটার পারফরমেন্সটা মোটেই ভালো হয়নি, সেটা আমরা দেখেছি। এর আগে আসলে বাংলাদেশ দেশের বাইরে অনেকদিন খেলেছে, অনেকদিন খেলেনি। সো সবকিছু মিলে আসলে বাংলাদেশের টেস্টের যে দুরবস্থাটা আসলে বলা যায়, সেটার কারণ আসলে একটা দুইটা টেস্ট দিয়ে বিচার করাটা সম্ভবত একটু কঠিন। এটা আসলে ওভারঅল টেস্ট যে টেস্টের যে ম্যানেজমেন্টের ব্যাপারটা বা ওভারঅল যে টেস্ট সংস্কৃতির ব্যাপারটা, এটা আসলে কিছুটা আসা উচিত আমার কাছে যেটা মনে হয়। তো এইখানে আরেকটা কথা যেটা মানে তার আগে ম্যাচের মানে সেদিকে আমরা হয়তো যাবো, তার আগে আমরা একটু ম্যাচের যে একটা দুইটা পয়েন্ট যদি নিয়ে কথা বলি, যে মেয়ার্সের কথা আমরা বললাম, বাংলাদেশের অ্যাঙ্গেল থেকে একটা বড় কারণ ছিল অবশ্যই সাকিবের ইনজুরিটা। তো আমার কাছে সাকিবের কি মনে হয় যে সাকিবকে আসলে ব্যাটিং এ বেশি মিস করেছে বাংলাদেশ না বোলিং, বা নাকি অবশ্যই যে মানে ফিল্ডিং এ, মানে যেটা আসলে বলা যায় স্ট্র্যাটেজিক ডিসিশন মাঠে থাকাটা আসলে সেই হিসেবে তিন ক্ষেত্রেই হবে, বাট মাঠে থাকাটা এবং বোলিংটা সবার আগে আসবে আর কি। কারণ এরকম পরিস্থিতিতে আমরা শেষে দেখেছি যে
মিটিং হচ্ছে খুবই জরুরি পর্যায়ে, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সবকিছু, মানে মুমিনুল আসলে ব্যাপারটা একটু পাজলড হয়ে গেছেন, এবং সেটা আসলে খুবই স্বাভাবিক, কারণ আমরা মুমিনুলের সমালোচনা হয়তো করা হচ্ছে সবকিছু, কিন্তু এটা চিন্তা করতে হবে মুমিনুলের ক্যাপ্টেন্সির বয়স কত, এবং মুমিনুলকে আসলে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে কোন পরিস্থিতিতে। সাকিবই ক্যাপ্টেন ছিলেন, সাকিবই ক্যাপ্টেন থাকবেন, সাকিবকে নিয়ে বিসিবি আবার পরিকল্পনা করেছিল, সেই মুহূর্তে গিয়ে তার নিষেধাজ্ঞার সময় কিন্তু মুমিনুলকে জরুরি ভিত্তিতে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, এবং মুমিনুল আসলে কতদিন ক্যাপ্টেন থাকবেন বা কতদিনের জন্য তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো এরকম কোনো কিছু নিশ্চিত করা হয় নাই। এবং মুমিনুল অবশ্যই ঘরোয়া ক্রিকেটে সবসময় ক্যাপ্টেন্সি করেছেন, তার ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা আছে, কিন্তু টেস্ট ক্রিকেট এবং দেশের মাটিতে এরকম একটা পর্যায়ের ব্যাপার, এই প্রেশারটা তো আসলে সবসময় আমাদের মাথায় রাখতে হবে। সেই হিসেবে সাকিবের উপস্থিতিটা আসলে মিস করেছে বাংলাদেশ, এটা শিওর। তারপরেও আপনি যদি সাকিবকে ছাড়াও তো বাংলাদেশ আসলে মাঝে খেলেছে, টেস্ট ম্যাচও খেলেছে, যদিও সাকিব খেললেই জিতবে ব্যাপারটা এরকম না, সাকিব মাঠে থাকলেই হবে তা নয়, সাকিব না থাকলেই যে বাংলাদেশ এরকম করবে ব্যাপারটা সেরকম নয়। তামিম ইকবাল ছিলেন, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ছিলেন, তাদের নিশ্চয়ই, কারণ এই পরিস্থিতিতে তো, এবং তখন গিয়ে বাংলাদেশের আসলে ব্যাপারটা আরো ওই হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে তখন যেটা বললাম যে রান চেজে যেরকম ট্রিকি, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওরকম ট্রিকি ছিল না, কারণ ওই পর্যায়ে গিয়ে আপনি আর রান ডিফেন্ড করে ড্র এর কোনো অপশন নাই আসলে, আপনাকে তখন অ্যাগ্রেসিভ মুডে গিয়ে ওয়ান ডাইমেনশনাল ক্রিকেটই আসলে খেলতে হবে, ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করা ছাড়া কোনো উপায় ছিল না। সেই হিসাবে কিন্তু সবকিছু মিলিয়ে সাকিবের বোলিংটা আসলে ক্রুশাল হয়ে গেছে, কারণ যে টাইপের বোলিং আসলে তাইজুল, মিরাজ, নাইম এ ধরনের উইকেটে শেষ দিনে যখন চট্টগ্রামের উইকেট ওরকম করছে এবং ওই টাইপের টার্ন বা সবকিছু পাওয়া যাচ্ছে না, একসময় ব্যাটসম্যানরা সেট হয়ে গেছেন, তখন একটা ব্রেক থ্রু টাইপের বলার এই 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 ব্যাপারটা আসলে সাকিবের মনে হয় বাংলাদেশ মিস করছে। আমার কাছে যেটা মনে হয়েছে সাকিবের আসলে বোলিং এর চেয়ে ওই যে আপনি যেটা বললেন যে মাঠের আসলে এক্সপেরিয়েন্স যেটা, সেটা সবচেয়ে বড় ব্যাপার ছিল। আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে যে রিভিউ দুইটা যেমন বাংলাদেশ নিতে পারেনি ঠিক মতো, যে দুইটা রিভিউ আসলে তাইজুল বা হয়তো নাইম হয়তো বুঝতে পারে নাই যে ওগুলো আসলে হ্যাঁ হ্যাঁ, রিভিউয়ের ক্ষেত্রে আরেকটা ব্যাপার অবশ্য আছে, কারণ রিভিউগুলো এমন যদি হইতো যে খুবই ব্লান্ডার ধরনের, ব্লান্ডার মানে বাংলাদেশের বা প্লেয়ারদের সেন্সে যে এটা একদম খুবই ডেড ব্যাপারটা, সেরকম হইলে আসলে রিভিউ নিয়ে আমি আরো আগেই বা এটা নিয়ে আরো বেশি কথা হতো বা আমরা বলতাম, কিন্তু রিভিউ দুইটাই আসলে খুব বেশি ক্লোজ ছিল। বাংলাদেশ সেটা একটা গ্যাম্বল করতে পারতো, কিন্তু সেটা আসলে বাংলাদেশ করে না, এবং রিভিউয়ের ক্ষেত্রে সবসময় ব্যাপারটা এরকম হয়। আমরা এর আগে অস্ট্রেলিয়ার মতো টিমের ক্ষেত্রেও দেখেছি, এতদিন তাদের এরকম একটা টিম, তারা ডিআরএস আরো বাংলাদেশের আরো আগে থেকে ইউজ করে, কিন্তু তবুও তাদের এই ব্যাপারটা অনেক ঝামেলা হয়, এবং এটা শুধু অস্ট্রেলিয়া নয়, সব দেশে সব প্লেয়ারদের ক্ষেত্রে এটা হবে, কারণ আলটিমেটলি তো এটা আসলে তাদের কল হওয়া উচিত নয়। না, আমার কাছে যেটা মনে হয়েছে যে সাকিবের এই এক্সপেরিয়েন্সটা, যেহেতু সাকিব অনেকদিন থেকে বাকিদের বলারদের চেয়ে অনেক সিনিয়র এবং সবকিছু মিলায় তার যে ক্রিকেটিং ইন্টেলিজেন্সটা সেটা আসলে বাংলাদেশের গড়পড়তা ক্রিকেটারদের চেয়ে অনেক বেশি। সো ওই জায়গাটা আমার শুধু রিভিউ না, মানে ক্লোজিং ফিল্ডার রেখে প্রেসার ক্রিয়েট করা, বোলারদেরকে অন্য বোলারদেরকে এনকারেজ করা বা কথা বলা, এই জায়গাগুলো অনেক বেশি ক্রুশাল ছিল, যেইটা আসলে আমরা মাঠে দেখা গেছে বেশিরভাগ সময় দেখা গেছে যে ঠিক মতো হয়তো কমিউনিকেট হচ্ছে না, বা সিনিয়রদের মধ্যে একটা সময় সম্ভবত তামিম ছিলেন না কিছুটা সময়, মুশফিক শুধু সবসময় ছিলেন, তখনও দেখা গেছে যে মমিনুল্লাহ কিছু সময় ছিলেন না, তখন দেখা গেছে যে ওইভাবে হয়তো কমিউনিকেশনটা হয়তো সাকিব থাকলে আরো কত বেশি হতে পারতো, বিশেষ করে জুনিয়র বোলার যেমন তাইজুল বা মিরাজ, যদি এখন খুব জুনিয়র মানে মানে নাইম, সরি নাইমের কথা যদি বলি, মানে এই তিনজনের কথা যদি বলি, এই তিনজনকে হয়তো আরেকটু ক্লোজিং ফিল্ডার আরেকটু বেশি করে দিয়ে, বা একটা সময় দেখেছি যে বেশ কিছু জায়গায় ক্যাচ উঠছে ওই জায়গায় ফিল্ডার রাখা হয়নি। সো এইসব জায়গাটা আমার মনে যে কিছুটা মানে কি বলবো, জিনিসটাকে কিছুটা একটা গাইডেন্স এর ছিল। হ্যাঁ, অবশ্যই এখানে মমিনুলকে দোষ, একা মমিনুলের কোনোভাবেই দোষ চাপিয়ে দেওয়া ঠিক হবে না। মমিনুলের ক্যাপ্টেন্সি বয়স, ক্যাপ্টেন্সি কিভাবে দেওয়া হয়েছে, ওর ফিউচার বা ভিশন, এগুলো আসলে চিন্তা না করলে একচেটিয়া হবে, ওর উপর দোষ চাপিয়ে দেওয়াটা আসলে অনুচিত। মমিনুলের অবশ্যই একটা যখন এভাবে হারে কিছুটা দায় সবসময় অধিনায়কের উপর থাকে, আমার মনে হয় যেটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, সেটা দায় সবারই আছে, সেই দায় সবারই আছে, কিন্তু আলাদা করে মমিনুলের অধিনায়কত্ব থেকে শুরু করে মমিনুলের অধিনায়কত্ব হেডলাইন করাটা আমার মনে হয় কিছুটা মিসলিডিং হতে পারে। তো এইখানে আসলে সাকিবের যে ব্যাপারটা বারবার চলে আসছে যে সাকিব বাংলাদেশের জন্য কতটা ক্রুশাল, এটা আসলে সাকিব যখন থাকে তখনও বোঝা যায়, না থাকে তখন আরো বেশি করে বোঝা যায়। সো এই টেস্টও দেখা গেছে যে সাকিব ফার্স্ট ইনিংসে, সাকিবের ইনিংসটা খুবই ক্রুশাল ছিল একটা সময় গিয়ে, এবং ওইটার উপরে বেস করে আসলে মিরাজকে ফ্রিডমটা দেওয়া হয়েছে, এটার উপরে খেলতে পেরেছে। ওটা না হলে বাংলাদেশ আরো আগে হেরে যেতে পারতো, মানে মানে এর পরিস্থিতি আরো খারাপ হতে পারতো, কে জানে। আর সেকেন্ড ইনিংসে তো মানে ফার্স্ট বল তো ওভাবে করতেই পারলো না সাকিব। তো সবকিছু মিলে সাকিবের আউটটা একটা দেখা গেছে, মানে সাকিবের যে ছিটকে যাওয়াটা, সেটা বাংলাদেশের জন্য বিভিন্ন রকম ভাবে ডেডলি হয়ে গেছে, এবং
বেসিক্যালি এটা ফিল্ডিং এ একটা মানে টিমের বডি ল্যাঙ্গুয়েজে হয়তো একটা প্রভাব ফেলতেও পারে। কিন্তু আমার কাছে যেটা ইন্টারেস্টিং লেগেছে যে মাঠের পাশে দাঁড়িয়ে সাকিব বারবার হচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো কথা বলছিলেন, বা আমরা সবাই যেটা দেখেছি যে মনিলের সাথে কথা বলছিলেন। তো আমার মানে এরকম কি, মানে তার মানে কি জিনিসটা কি যে টিমের মধ্যে যারা ছিল তাদের মধ্যে কি কোনো একটা সাকিব তো অবশ্য বাইরে থেকে কিছু করাটাও হয়তো একটু কঠিন, শর্ট করে ক্রিকেট খেলাটা ফুটবলের মতো না। ওইখানে আপনার কি মনে হয় যে ওইখানে আসলে মানে ওই জায়গাটা আসলে কি হচ্ছে ওই সময়টা? এখানে আসলে আরেকটা ব্যাপার আছে, সাকিবের অনুপস্থিতির কথা আমরা যখন বলছি তখন বারে বারে হয়তো একটা জিনিস হয়তো একটু মিস হয়ে যাচ্ছে, যে সাকিব কিন্তু এমন নয় যে হুট করে চোট পেয়ে বাইরে চলে গেছেন। মানে টেস্টে আমরা যদি চিন্তা করি, সাকিব তৃতীয় দিন থেকেই মাঠে নেই, এবং সাকিবকে পাওয়া যাবে না এটা মোটামুটি মাঠের যারা ছিলেন বা টিম ম্যানেজমেন্ট সবাই কিন্তু নিশ্চিতই ছিল যে সাকিব ছাড়াই এরকম। এবং আপনি যখন 395 রানের এরকম একটা টার্গেট দেবেন, অ্যাটলিস্ট ফার্স্ট সেশনের পরে আপনি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে তারা আসলে কোন অ্যাপ্রোচে এগোতে চাচ্ছে এবং আপনার অ্যাপ্রোচটা কিরকম হওয়া উচিত। এখন সাকিব মাঠের বাইরে থেকে এটা খুবই স্বাভাবিক, ক্রিকেট ফুটবল টাইপের ওই রকমের খেলা নয়, মাঠের থেকে হয়তো একটু উৎসাহ বা অনুপ্রেরণা দেওয়া যাবে, কিন্তু আলটিমেটলি সব স্ট্র্যাটেজি বা সবকিছু তো আসলে মাঠের ভেতর থেকেই ঠিক করতে হবে। এবং এই এই ব্যাপারগুলো এত বেশি মানে স্পন্টেনিয়াস হয় যে আসলে আগের থেকে অনেক কিছু চিন্তা করে রাখাটাও মুশকিল। এই কারণেই ধরেন ক্যাপ্টেন্সির কথা বা এই কারণেই ধরেন বডি ল্যাঙ্গুয়েজ বা সবকিছুর কথা আসে। তবে বারে বারে এই ব্যাপারটা যে সাকিব আসলে থাকলে এই ব্যাপারটা হবে বা সাকিব না থাকলে হবে না, এই জিনিসটা থেকেও তো আসলে টিম ম্যানেজমেন্ট বা সবকিছু সবার তো আসলে বের হয়ে আসতেই হবে। যেমন সাকিব পরের টেস্টে থাকবেন না, তার মানে কি? তার মানে এবং ওয়েস্ট ইন্ডিজ তো আরো বেশি এখন উজ্জীবিত, ওয়েস্ট ইন্ডিজ আরো বেশি সিরিজ জেতার জন্য তারা চট্টগ্রামে যেভাবে খেলেছে, মিরপুরে তো আরো অনেক বেশি কিছু দিয়ে খেলতেন। তো আপনি তখন তো ওয়েস্ট ইন্ডিজকে আটকাবেন কিভাবে? সাকিব তো নাই, এটা তো আপনি জানেন। সো এই জিনিসগুলো আমার ধারণা, এসব জিনিস যে নাই অতি সাকিব ডিপেন্ডেন্সি ব্যাপারটা হয়তো সেরকমও নয়। সবকিছু মিলে আমাদের মানে বাংলাদেশ টিমটা যেরকম, আবহাওয়াটা যেরকম, পরিস্থিতি বা প্রেক্ষাপট সবকিছু মিলেই আসলে মানে সাকিব কেন্দ্রিক না হলেও সাকিব একটা এক্স ফ্যাক্টর সবসময় হয়ে যান, এবং সেটা ব্যাটিং বোলিং ক্যাপ্টেন্সির পরামর্শ হোক বা মাঠে জাস্ট খালি একটা উপস্থিতি হোক। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু আসলে একটু ব্রডার রেসপেক্টে যাই, যে ম্যাচ নিয়ে আসলে কথা বললে আসলে অনেক কথা বলতে হবে। আমরা যে একটা ম্যাচ নিয়ে আসলে আমরা যদি একটু দেখি যে এই টেস্টে আসলে বেসিক্যালি এই টেস্টের আগে যদি বাংলাদেশের হারার যে কারণ আরো কিছু যদি আমরা বলি, অবশ্যই যেগুলো একদম দৃশ্য মানে মাঠের যেসব কারণ সেগুলো আমরা মোটামুটি বললাম। এর বাইরের যে কারণগুলো যেগুলো চট করে দেখা যায় না টিভি পর্দায়, সেসব কারণের একটা হতে পারে যে দলের প্রিপারেশন বা আমাদের আসলে টেস্টের জন্য যে মেন্টালিটিটা ছিল সেটা। এখানে কি মনে হয় যে আপনি একটু যদি বলতেন যে এই টেস্টের আগে বাংলাদেশের কোভিডকালীন যে মানে লঙ্গার ভার্সনের যে প্রিপারেশন, সেটা কি আসলে টেস্ট খেলার জন্য এনাফ ছিল, বা সেখানে কি আসলে মানে আর্জেন্সিটা ছিল টেস্ট খেলা? এই পরিস্থিতিতে আসলে কোনো দলেরই সেই টাইপের টেস্টে প্রিপারেশন, শ্রীলঙ্কায় কিছু ডোমেস্টিক বা ইংল্যান্ডে শেষে কাউন্টি সিজন হয়েছে, বাট সেগুলো আসলে জাতীয় দলের সাথে সম্পর্কিত নয়। কোভিড সিচুয়েশনে আসলে কেউই টেস্ট খেলার জন্য সেইভাবে প্রিপেয়ার ছিলও না, বা ওইভাবে প্রস্তুতি আসলে নেওয়ার মানে সুযোগ খুব কম দলেরই হয়েছে। বাংলাদেশ যেটা করেছে সেটা যে খুব মানে নেগেটিভ সবকিছু বাদ দিয়ে লঙ্গার ভার্সনে যেতে হইতো, ব্যাপারটা সেরকম নয়, কারণ এখানে তো আসলে অনেক বাস্তবতা রয়েছে। বাংলা এই বায়োসিকিউর বলয়ের মধ্যে বলয় তৈরি করে বাবল তৈরি করে খেলা, এবং সেখানে ধরেন বিসিবি প্রেসিডেন্টস কাপ, এরপরে বঙ্গবন্ধু টি-20 কাপ, সেখানে আপনি বলতে পারতেন। এখন এখানে আরেকটা ব্যাপার হয়ে গেছে যে শ্রীলঙ্কা সফরটা, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশে যে টাইপের প্রস্তুতি আসলে শ্রীলঙ্কা সফর অন থাকলে যেরকম হওয়ার কথা ছিল, অফ হয়ে যাওয়ার পরে কিন্তু বিসিবি অন্য অ্যাঙ্গেলে চলে গেছে। তখন কিন্তু আসলে ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে আছে, এটা টেস্টের জন্য ব্যাপার স্যাপার, এই জিনিসগুলো হয়তো তখন মাথায় আনা হয়নি। আমার ধারণা শ্রীলঙ্কা সিরিজ যদি হইতো তাহলে অবশ্যই এই এখনকার এই পরিস্থিতিতে দাঁড়াতো না। এবং এই ব্যাপারগুলো ধরেন শুধুমাত্র যে প্রস্তুতি ম্যাচ বা লঙ্গার ভার্সনের গেম খেললেই হবে ব্যাপারটা কিন্তু তাও না। যেমন ধরেন জফরা আর্চার বা বেন স্টোকস, বা ঠিক আছে তাদের সাথে বাংলাদেশে হয়তো প্লেয়ারদের তুলনা চলবে না, তারা ইন্ডিয়াতে এই চেন্নাই টেস্টে খেললেন এরকম একটা কন্ডিশনে, তারা গত বেশ লম্বা টাইমে কোনো লঙ্কা ভার্সনে ক্রিকেটই খেলেন, কিন্তু তারা তো নেমেছেন, তারা নেমে তো খেলেছেন। আপনি যদি এখানেও পারফরমেন্স ওয়াইজ চিন্তা করেন, মমিনুল এতদিন ধরে তিনি কোভিড থেকে সেরে উঠেছেন, তার হাতের আঙ্গুলে একটা ইনজুরি ছিল, তার অপারেশনও হয়েছে, উনি সেখান থেকে ফিরে এসেও কিন্তু ফিট হয়ে সেঞ্চুরিও করেছেন। সাকিব এতদিন পরে খেলতে নেমে ঠিকই কুশাল ইনিংস খেলেছেন, বোলিংও সেরকম ছিল ব্যাপার স্যাপার। তো এই ব্যাপারগুলো আসলে শুধু যে প্রস্তুতির ব্যাপার বা এই কয়েকদিন প্রস্তুতি মিলেই হয়ে যেত বা কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেললেই হয়ে যেত, ব্যাপারটা আসলে সেরকম নয়। ব্যাপারটা যেটা ধরেন আপনিও লিখেছেন বা সবকিছু, ব্যাপারটা আমরা সবাই যেটা জানি সেটা হচ্ছে যে আপনি যদি সমস্যা এসব বিবেচনা করতে চান তাহলে আপনাকে আরো গভীরে যেতে হবে, এবং ঘুরে ফিরে ওই ক্রিকেট কালচার এবং অবকাঠামোগত সবকিছু ব্যাপার, বাংলাদেশের লঙ্গার ভার্সন ক্রিকেটকে কিভাবে ট্রিট করা হয় দেখা হয়,
সবকিছুর দিকেই আসলে আপনাকে যেতে হবে। সো এই শুধুমাত্র বললে যে বাংলাদেশ এই সিরিজের জন্য এনাফ প্রিপারেশন নিয়েছে কিনা বা এরকম ব্যাপার, এই জিনিসের আসলে খুব মানে এটা একতরফা, এবং এটা যেটা হবে যে উপর দিয়ে একটা সমস্যা বের করে ওটার একটা সমাধান খোঁজার চেষ্টা করা হবে। হ্যাঁ, এখন যেটা আসলে আমরা যদি আরেকটু ভিতরে যেতে চাই, আসলে সত্যি কথা হচ্ছে সেটা নিয়ে কথা বলে আসলে অনেক লম্বা সময় নিয়ে কথা বলছি। তারপরে যদি আমরা একটু করে বলি, বেসিক্যালি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যে আহ, ব্যাপারটা সেটা হচ্ছে যে মানে বেসিক্যালি বাংলাদেশের একটা টেস্ট জিতলে যে পরিমাণে আহ, মানে সরি একটা টেস্ট হারলে যে পরিমাণে সমালোচনা হয়, এর থেকে অনেক বেশি আসলে সমালোচনা হচ্ছে একটা ওয়ানডে সিরিজ বা টি-20 সিরিজ হলো, মানে বিশেষ করে হচ্ছে মানে ক্রিকেটের যারা নীতি নির্ধারক তাদের মধ্যে তাদের মানে টনকটা। আমরা একটা সময় দেখেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ যখন গিয়েছিল 43 রানে সম্ভবত অল আউট হয়েছিল ফার্স্ট টেস্টে। এরপরে আসলে ওই সিরিজে ওয়ানডে এবং টি-20 হওয়ার পর কিন্তু ওই টেস্ট নিয়ে আর কোনো আলোচনাই হয়নি। অথচ ওই টেস্টের বা ওই সিরিজের টেস্ট সিরিজে কেন এরকম হলো এটা নিয়ে কিন্তু মানে প্ল্যান করা উচিত ছিল, এবং ওইটা নিয়ে এরকম কথা হলে আসলে অনেকগুলো কথাই বলতে হবে, কারণ বাংলাদেশ প্রতিটা টেস্টে ব্যর্থ হওয়ার পরে যখনই একটা লিমিটেড ওভারে ভালো করে এবং টেস্টে ব্যর্থতা আসলে সবসময় ঢাকা পড়ে যায় না, আসলে মানে ঢাকা পড়তে দেওয়া হয় আর কি। এবং ওটা নিয়ে আসলে কখনোই আমাদের যারা মানে ক্রিকেটের নীতি নির্ধারক তাদের মধ্যে আসলে খুব একটা ভাবান্তর দেখা যায় না। এবং সেজন্য আসলে এটা নিয়ে আসলে মানে টেস্ট সংস্কৃতি নিয়ে আমার মনে হয় যে একটা বিস্তারিত হয়তো আমরা সামনে হয়তো আরো একটা বিস্তারিত কথাই বলবো। আপাতত যদি আমরা পয়েন্টে থাকি, তাহলে আরেকটা ব্যাপার যেটা আসলে চলে আসে এই টেস্টে, যে আমরা তো মমিনুলের ক্যাপ্টেন্সি নিয়েও কথা বললাম, যে মমিনুলের ক্যাপ্টেন্সি ছোট কারণগুলোর একটা, কিন্তু কোনোভাবে এটাকে হেডলাইন করা উচিত না। আরেকটা কারণ হচ্ছে পেসারদের যে ব্যাপারটা। এখন মুস্তাফিজকে নিয়ে যদি একটু বলা হয়, মুস্তাফিজকে আলাদা করে পয়েন্ট আউট করা কিছু না, একটা পেসার আসলে খুব বেশি ডিফারেন্স হয়তো ক্রিয়েট মেক করতে পারতো না। বাট মানে বেসিক্যালি যে ব্যাপারটা হয়েছে যে বাংলাদেশের একটা পেসার স্ট্র্যাটেজি কি আপনি মনে করেন, আমরা যদি একটু ফরওয়ার্ড লুকিং চিন্তা করি, তাহলে কি মিরপুরে থাকবে? সেটা আসলে মিরপুরের ক্ষেত্রেও ব্যাপারটা তার আগে হতে পারে যে মিরপুরে বাংলাদেশ কোন স্ট্র্যাটেজিতে নামবে। এখন এক পেসারের বদলে বাড়তি পেসার মানে হচ্ছে উইকেটটা সেরকম একটু হবে, এবং সেটা অবশ্যই তাহলে চট্টগ্রাম টাইপের অথবা চট্টগ্রাম টাইপের থেকে ওই ধাঁচেরই আরেকটা। কিন্তু আপনি যদি এই সিরিজে মানে সিরিজে অ্যাটলিস্ট এই ম্যাচ জিতে ড্র করতে চান, তাহলে মিরপুরে অবশ্যই বাংলাদেশের ওই স্ট্রেংথ বা সবকিছু মিলিয়ে বাংলাদেশ আসলে রেজিং টার্নার বা ওই র্যাঙ্ক টার্নারের কথা ভাবতে পারে। কিন্তু সেটা যদি না ভাবে, স্পোর্টিং উইকেট যেটা সবসময় বলা হয় সেই জিনিসের দিকে যদি বাংলাদেশ যায়, বা বাংলাদেশ আসলে যাওয়ার একটা মানে বাংলাদেশের অ্যাঙ্গেল থেকে একটা রিস্ক নেয়, অথবা এখানে আসলে বাংলাদেশে কিছু করারও নেই, কারণ এই টেস্টে না হারলে এখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বলেন একটু, অথবা এই সিরিজের ব্যাপার সবকিছু সবই চলে যাবে। তো স্পোর্টিং উইকেট টাইপের যদি কিছু হয় তাহলে অবশ্যই একাধিক পেসার আমরা দেখতে পারি, কিন্তু সেরকম যদি না করে একদম চিরায়ত মিরপুরের যে উইকেট সেটা হয়, তাহলে অবশ্যই এক পেসার ওই 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 ব্যাপারটাতেই বাংলাদেশ আটকে থাকার একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, আমরা যদি একটু লাস্টে যদি একটু পিছন ফিরে দেখি, তাহলে বাংলাদেশ লাস্ট যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে সম্ভবত ঢাকায় মিরপুরে খেলেছিল 2018 সালে, তখনও কিন্তু ওই উইকেটটাও কিন্তু একদম পুরোপুরি মানে আমার মানে মিরাজ দুর্দান্ত বোলিং করেছিল, এবং ওয়েস্ট ইন্ডিজ মানে দাঁড়াতেই পারেনি। চট্টগ্রামে তাও একটু ওরা লড়াই করেছিল এর ফার্স্ট টেস্টে, কিন্তু চট্টগ্রামের উইকেট আসলে মোটামুটি স্পোর্টিং থাকেই কিছুটা, মানে মানে ইতিহাস যেটা বলে। এবং ডেড রাবারও চট্টগ্রামে বেশ কিছু হয়েছে, মানে পুরোপুরি ব্যাটসম্যান জন্য স্পিনের জন্য হয়তো ফ্ল্যাট ট্র্যাক ছিল, এরকম অনেকগুলো টেস্ট হয়েছে। বাট ঢাকা মিরপুরে সেটা ব্যতিক্রম সেটা কমই হয়েছে। মিরপুরে আসলে মানে বেশ কয়েক বছর ধরে পুরোপুরি স্পিনিং ট্র্যাক হয়তো অনেকটা হয়ে আসছে আর কি। তো আমার কাছেও মানে যেটা আপনি যেটা বললেন, আমার কাছেও যেটা মনে হয় যে বাংলাদেশ এখন আসলে এক পেসার খেলানোর চিন্তাটা মনে নতুন করে ভাবতে পারে। এখন যেহেতু এক পেসার খেলিয়ে আলাদা কোনো সুবিধা হচ্ছে না। এখানে আমি একটু যেটা বলি যে মুস্তাফিজের যে ব্যাপারটা, ফার্স্ট ইনিংসে মুস্তাফিজের বলি সবাই জানি আমরা যথেষ্ট ইমপ্রেসিভ ছিল, বিশেষ করে ফার্স্ট স্পেলটা দুর্দান্ত ছিল। কিন্তু যখনই তার কয়েকবার আম্পায়ার থেকে যখন সে ওয়ার্নিং পাওয়ার পরে যখনই সে একটু ওয়াইডার অ্যাঙ্গেল থেকে আসা শুরু করলো, ক্রিজের থেকে একটু দূরে বল করা, এরপর দেখা গেল সে সেই মানে ইম্প্যাক্ট বা ওরকম কিছু হচ্ছে না। তো এটা নিয়ে হয়তো আলাদা করে খুব বেশি পয়েন্ট আউট এখানে আমরা যদি নাও করি, তাহলে বলতে হবে যে মুস্তাফিজের যে ব্যাপারটা সেটা টেস্টের এখন তার অনেকটুকু কাজ আসলে করার আছে, এবং সামনে হয়তো করতে হবে। তো তাকে হয়তো সেকেন্ড টেস্টে খেলাবে কিনা সেটা নিয়ে হয়তো চিন্তা করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি একটু ফরওয়ার্ড চিন্তা করি, তাহলে তো বাংলাদেশ যদি এক পেসার যদি বাদ দেয়, তাহলে তো আসলে বাংলাদেশের দুইটা স্পিনার লাগে, কারণ অলরেডি কিন্তু সাকিব নাই, তিনটা স্পিনার আছে। এখন সেক্ষেত্রে আসলে কি হবে? হ্যাঁ, এটাই আসলে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে সাকিব যখন খেলছেন না তখন কিন্তু আসলে সাকিবকে মেকআপ করার জন্য দুইটা প্লেয়ার লাগবে বাংলাদেশে, একজন ব্যাটসম্যান এবং একজন বোলার। যদিও একজন বোলার মানে সাকিবকে ছাড়াই মূলত চট্টগ্রামে আসলে সেকেন্ড ইনিংস সব ফার্স্ট ইনিংসও তিনি তেমন বেশি বোলিং করতে পারেন নাই। সেক্ষেত্রে আসলে টিম কম্বিনেশনটা কি টাইপের হবে, সাকিবের বদলে যদি ব্যাটসম্যানের কথা বেশি চিন্তা করা হয়, তাহলে নাজমুল হোসেন শান্ত হয়তো দলে টিকে যাবে।
এবং সেক্ষেত্রে আসলে বোলিং এর ক্ষেত্রে অপশনটা কি হবে? বোলিং এ ৩ জন স্পিনারের মধ্যে নাইমকে বাদ দিয়ে হয়তো পেসার যদি আনা হয়, সেই ব্যাপারটা তো আসলে আল্টিমেটলি বাংলাদেশের জন্য কতখানি কাজে আসবে মানে ওটা আসলে করার সেই কথা স্ট্র্যাটেজি। নয় সম্ভবত। হ্যাঁ, এখন সেই ওয়েস্ট ইন্ডিজের তো সেদিকে আরো ভালো অপশন আছে পেসার যদি হয় সেক্ষেত্রে আরো মানে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা তো আসলে বাংলাদেশের পেসার থেকে অনেক বেশি, বিশেষ করে গ্যাব্রিয়েল এবং রোজ দুজনই তো প্রুভেন। এবং এই গ্যাব্রিয়েলের কথাটা যখন বললেন, এখানে আপনি চট্টগ্রামের ক্ষেত্রেও দেখেন, চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের কথাও আপনি যদি বিবেচনা করেন, রাসেল ডোমিঙ্গো ফোর্থ ডে শেষে মনে হয় বলেছিলেন যে ফোর্থ ডে অথবা থার্ড ডে শেষে বলেছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের পেসারদের তারা অভিজ্ঞ, অথচ তাদেরও আপনি বোলিং ফিগার দেখেন। কিন্তু এইখানে একটা কিছু পয়েন্ট আছে যে পেসারদের কথা, আমি যেমন নিজে ক্রেগ ব্যাথওয়েটকে প্রশ্ন করেছিলাম ম্যাচ শুরুর আগে যে এরকম উইকেটে আসলে আপনিও যেটা বলছেন যে একদম বাংলাদেশে যেরকম হয় ফ্ল্যাট উইকেট, এখানে আসলে পেসারদের ভূমিকাটা কেমন থাকে যখন স্পিন পেক। তিনি তখন বলেছিলেন যে পেসারদের ভূমিকাটা সবসময় যেটা থাকে সেটাই থাকবে অড বাউন্স বা সবকিছু মিলিয়ে একটা চাপ তৈরি করা। এবং আপনি এটা যদি দেখেন যে শ্যানন গ্যাব্রিয়েল প্রথম ইনিংসে ওইভাবে চিন্তা করলে আসলে খুবই মানে ভালো একটা খুব একটা করতে পারেনি, মোটেও ভালো করতে পারেনি, কিন্তু সেকেন্ড ইনিংসে তার যে ওই স্পেলটা, তার যে ওই রিপকেজ বরাবর যে বোলিংটা শর্ট বলের যে স্পেলটা, এবং সেটা ওয়েস্ট ইন্ডিজ নিজেও জানে। এমনকি কাইল মেয়ার্সও বলেছেন যে এরকম একটা উইকেটে যখন শ্যানন গ্যাব্রিয়েলের মতো বলার এই মরা পিচে এইভাবে বোলিং করতেছে, সেটা তাদেরকে অবশ্যই একটা বাড়তি মোটিভেট করেছে। তো আপনি দেখেন যে বাংলাদেশের পেসার যদি আমরা ওইভাবে চিন্তা করি, তাহলে এই টাইপের বোলিং আসলে বাংলাদেশের পেসাররা করবেন কিনা, অথবা বাংলাদেশের মন মানসিকতা বা স্ট্র্যাটেজি আছে কিনা ওরকম। আপনি মুস্তাফিজের ক্ষেত্রে যেটা বললেন, মুস্তাফিজ টেস্ট খেলছেন কতদিন পর? 2019 সালে উনি সর্বশেষ টেস্ট খেলেছেন, এরপরে উনি টেস্টই খেলেনি। এবং প্রথম ইনিংসে যেটা করেছেন, পরের ইনিংসে তো আসলে তারপরে আর কিছু ওইভাবে চিন্তা করলে করার ছিল না, কারণ ওই সিচুয়েশনে আপনি মুস্তাফিজকে দিয়ে, তবুও মমিনুল একটু আশা করেছিলেন, কিন্তু মুস্তাফিজ এসে লুজ ডেলিভারি করে আসলে সব ওটা করতে পারেন। তো বাংলাদেশের যারা পেসার রয়েছেন, এখন এখানে আসলে এই ব্যাপারটা পেসার খেলানোর ব্যাপারটা যে হ্যাঁ এক্সপোজারের একটা কথা আসে যে যদি না খেলাই তাহলে কি হবে, কিন্তু এখানে একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে যে টেস্ট ক্রিকেট কিন্তু আসলে এক্সপেরিমেন্টের জায়গা নয়। আপনি যদি কোনো এক্সপেরিমেন্ট করতে চান, কোনো কিছু তৈরি করতে চান, তাহলে সেই ব্যাপারটার কিন্তু মেইন জিনিস হচ্ছে আপনার ডোমেস্টিক ক্রিকেট। আপনি পেসার টেস্ট ক্রিকেটে তৈরি করতে পারবেন না। ইন্ডিয়া টেস্ট ক্রিকেটে পেসার তৈরি করেনি। ইন্ডিয়ার আপনি যদি, অবশ্যই আপনিও জানেন, আমরা সবাই জানি যে ইন্ডিয়ার পেস রেভলিউশন একটা অনেক বড় আলোচনার বিষয়, কিন্তু তাদের পেস রেভলিউশনের পেছনে তো টেস্ট ক্রিকেটে শুধু এই ব্যাপারটা নাই, তাই না? তো এই ব্যাপারটা আমরা খালি বলি যে হ্যাঁ পেসার না খেলাইলে কেন হবে, ভবিষ্যতে যখন আমরা বাইরের কন্ডিশনে যাব তখন পেসার কোত্থেকে পাবো, ঘুরে ফিরে একই প্রশ্ন। আপনি টেস্ট ক্রিকেটে বা এই সিচুয়েশনে এসে পেসার তৈরি করে তো ওই চেষ্টা করে লাভ নাই। আপনার যেখানে তৈরি করার কথা ঘুরে ফিরে, তাহলে আমাদের ওই একটু আগের যে প্রসঙ্গ সেখানেই আসলে ফিরে যেতে হবে। ঠিক আছে, আমরা মনে হয় হ্যাঁ ওদিকে আপাতত আমি জাস্ট একটু অ্যাড করি, সেটা হচ্ছে বাংলাদেশ যে টেস্টের প্রেসার ক্রিয়েট করতে পারে বাংলাদেশের উইকেটও, সেটা কিন্তু উইকেট না নিয়েও দেখিয়েছিলেন মুস্তাফিজ যখন মিরপুর টেস্টে 2017 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফার্স্ট টেস্টে তার একটা দুর্দান্ত একটা স্পেল ছিল, যে স্পেলে কোনো উইকেট না পেলো, এত একদিকে প্রেসার ক্রিয়েট করে রেখেছিলেন এবং শেষ পর্যন্ত তাইজুল এসে হ্যান্ডসকনকে আউট করে একটা ব্রেক থ্রু দিয়েছিলেন, যেটা আসলে পরে ম্যাচের ডিফাইনিং একটা মোমেন্ট ছিল। সো এমন না যে বাংলাদেশেরও ওই এক্সপিরিয়েন্সটা নাই তা না, কিন্তু ব্যাপার হচ্ছে মানে ওইটাই যে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের চর্চার অভাব থেকে শুরু করে সবকিছু, ঘরোয়া ক্রিকেটের প্রতি মানে লঙ্গার ভার্সনের প্রতি অনীহা থেকে অনেক কিছু যে ব্যাপারগুলো আসলে আমরা সবসময় বলি, সেগুলোর কারণেই ওই জিনিসটা ডেভেলপ করে নাই। ওইটাকে একটা সালে ব্যতিক্রমী ধরতে হবে, যে ওই উদাহরণটাকে দেখেন। হ্যাঁ, এই টেস্টের আগেও আবু জাহেদ রাহি বলেছিলেন যে আগে আসলে লঙ্গার ভার্সনে কেউ টানা বোলিং করতেই চাইতো না, কিন্তু সিলেটে তাদের একটা হয়তো কালচার এরকম তৈরি হচ্ছে বা তৈরি হয়েছে যে এখন লঙ্গার ভার্সনে পেসাররা বোলিং করতে চান বা তারাও কোনো অবদান রাখতে চান, এই টাইপের ব্যাপার। কিন্তু সেটা শুধু সিলেটে, এবং সিলেট থেকে দেখেন আপনি ওর মাঝেই আপনি বাংলাদেশে হয়তো এই রিসেন্ট টাইমে 2টা টেস্ট বোলার পেয়েছেন, এবাদত পেয়েছেন, রাহি পেয়েছেন, খালেদ আহমেদ হয়তো মাঝে একটা ইনজুরির টাইম ছিল, কিন্তু এই ব্যাপারটা শুধু সিলেটে আবদ্ধ করে রাখলেও তো হবে না। অথবা সিলেটে যদি আপনি ওরকম সম্ভাবনা দেখেন, তাহলে তো আপনাকে ওইখানে আসলে ইনভেস্ট করতে হবে, আপনাকে ওইখানে টাইম থেকে শুরু করে সবকিছু ইনভেস্ট করতে হবে, এবং আপনাকে ওই সম্ভাবনাটা দেখতে হবে যে হ্যাঁ মাঝখানে যেমন রাজশাহীতে আমরা শুনেছিলাম যে উইকেট বানিয়ে এরকম একটা ব্যাপার করা হয়েছিল, কিন্তু এই জিনিসগুলো আসলে এক্সপেরিমেন্ট হচ্ছে কোথায় বা কোথায় করা হবে, এই ইনভেস্টমেন্টটা কোথায় করা হবে, এই ব্যাপারগুলো ঘুরে ফিরে আসলে একই প্রসঙ্গ। ঠিক আছে, আমরা মনে হয় যে আলোচনা শেষ দিকে আসছে। আমরা যদি একটু মানে চিন্তা করি, তাহলে মানে সামারি যদি করি, তাহলে মানে মিরপুর টেস্ট আসলে বাংলাদেশের কেমন করতে পারবে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো সাইফুলের কাছে লাস্টে জানতে চাইবো যে মিরপুর টেস্ট আসলে কার মানে চেঞ্জগুলো এক কথা, যে চেঞ্জগুলো আসলে কেমন আসতে পারে বলে আপনার চেঞ্জগুলো একটা তো অবভিয়াস, সাকিব আসবে, এটা নতুন করে আমার বলার কিছু নাই। চলে যাবে সাকিব
নেই, সাকিব হোটেল ছেড়ে চলে গেছেন, সাকিব থাকবেন না। তো এরপরে আসলে সাকিবের বদলে আপনি যদি ব্যাটসম্যান চিন্তা করেন তাহলে শান্তকে হয়তো আরেকটা সুযোগ দেওয়া হবে, এবং সেক্ষেত্রে আমরা যেটা পেসারের কথা বলছি বা সবকিছু চিন্তা করছি, সেক্ষেত্রে সৌম্যর একটা ব্যাপার হয়তো থাকতে পারে, কারণ সৌম্যকে যেহেতু নিচের দিকে সবকিছু মিলে একটা পেস, তার একটা ওরকম ব্যাপার ছিল। যদিও একই কথা যে তার পেস বোলিং বা তার যে মিডিয়াম পেস সেটা কতখানি কার্যকর হবে, যেমন কাইন ম্যাচ কিন্তু বোলিং করেছেন বা এরকম, তাকেও আসলে খেলানো হয়েছিল বা আমরা আগেও ভেবেছিলাম হয়তো তাকে ওরকম অলরাউন্ডার রোলেই খেলানো হচ্ছে। তো এই হিসেবে এরকম থাকতে পারে। আর পেস বোলিং এ আসলে মুস্তাফিজের বডি, তিনি এরকম স্বল্প গ্যাপের মাঝে আসলে 2টা টেস্ট টানা খেলতে পারবেন কিনা বা সেটা তার, নিয়েও আসলে হ্যাঁ সেই ব্যাপারটা, সেক্ষেত্রে আসলে মুস্তাফিজের বদলে অন্য কোনো হয়তো রাহি বা অন্য কেউ রাহি বা ইবাদত আসতে পারেন, অথবা এখন কারণ তাসকিনও দীর্ঘদিন টেস্ট ক্রিকেট খেলেননি। হ্যাঁ। চেঞ্জ গুলো আসলে এরকমই হওয়ার কথা। হ্যাঁ, সুযোগ তো আসলে মানে খুব বেশি আসলে বিকল্প নাই ওইভাবে। সাকিবের জায়গায় আসলে বিকল্প তো আসলে ওইভাবে হয়ও না। তো আমার মনে হয় ঠিক আছে, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। তো আমরা সামনের পডকাস্টে আমরা আরো বেশ কিছু ক্রিকেটের ইন্টারেস্টিং টপিক আছে। আমরা দর্শক যারা এতদিন যদি এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে শুনেছে তাদেরকে একটু মিক্স দিয়ে যদি রাখি, আমরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কথা বলার চেষ্টা করব, এবং সেটা নিয়ে একটা দারুণ একটা হয়তো আমাদের পডকাস্ট হবে। এর পাশাপাশি আরো ক্রিকেটে এখন পাকিস্তান সাউথ আফ্রিকা সিরিজটা মাত্র শেষ হলো, ইংল্যান্ড ইন্ডিয়ার যে দুর্দান্ত সিরিজ সেটা আমরা তো সবাই জানি, সেটা আসলে চলছে। আমার মনে হয় যে এটা নিয়ে আমরা তো পরের পডকাস্টে বাংলাদেশের এই সিরিজ শেষ হয়তো আমরা একসময় আপনাদের সাথে আসবো। সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকা। সিরিজ শেষ হয়তো আমরা ইন্ডিয়ার